আসল রহস্য নিজের সামনে থেকে পর্দা তুলল। এবার আমি চোখ কচলে আরেকবার তাকালাম। না, ঠিকই দেখছি, সাদা পাতায় লাল কালিতে লেখা, ফাইনাল নোটস অফ পসিবিলিটি অফ ইমর্টালিটি। যত দীর্ঘদিন তা স্থায়ী হবে বা যত সহজে প্রাণীদেহ মানিয়ে নিতে পারবে এই নতুনত্ব, তত দ্রুত মানুষ একটু একটু করে নাগাল পাবে জৈবিক অমরত্বের। বিজ্ঞান ও ম্যাজিক শব্দ দুটো কোথাও যেন সমার্থক হয়ে ওঠে একে অপরের। দু ক্ষেত্রেই সাধারণ বিচার বুদ্ধিতে অসম্ভব মনে হওয়া জিনিসগুলোই ধীরে ধীরে সম্ভব হয়ে ওঠে চোখের সামনে। দু ক্ষেত্রেই নিহিত থাকে কিছু গুপ্ত কৌশল, যা আমাদের কৌতূহল বাড়িয়ে দেয় বহুগুণ তার তলানিতে পৌঁছাতে। ইচ্ছে শক্তি প্রবল হয় সেই আসল তথ্য জানতে। আসলে আমাদের সদা উৎসাহী মন রহস্যের গন্ধ পেলেই সর্বদা চঞ্চল হয়ে ওঠে। আর ম্যাজিক বা বিজ্ঞান এই শব্দ দুটির প্রতি রন্ধ্রে রন্ধ্রে মজুদ রহস্যের বুনন। তবে কিছু ক্ষেত্রে সব রহস্য জাল না খোলাই বরং শ্রেয়, কিছু সামাজিক স্বার্থে বা কিছু ব্যক্তিগত। আজ তুমি শুনতে চলেছ এমনই এক রহস্যের ইতিবৃত্ত, যা স্বপ্ন হলেও সত্যি। উইংস অফ স্টোরিজ, গল্পেরা ডানা মেলুক আকাশে। এই বছর 5 হলো আমি সাংবাদিকতার সাথে যুক্ত। লোকজনের অগাধ ভালোবাসায় অল্প বিস্তর নামও হয়েছে আজকাল। বর্তমানে কলকাতার একটা নামী বাংলা নিউজ চ্যানেলের এডিটর। ছোট থেকেই খুব ইচ্ছে ছিল সাংবাদিক হব, টিভিতে খবর পড়ব। মাধ্যমিক দেওয়ার পর থেকেই তাই জার্নালিজম নিয়ে শুরু হয় আমার পথ চলা। যদিও জীবনের একেবারে প্রথম দিকে মন মজেছিল জাদুবিদ্যায়। বাবার সঙ্গে বিভিন্ন ম্যাজিক শো দেখতে যেতাম, আর বাড়ি ফিরে শুরু হতো নিজের মতন করে ম্যাজিকের পরীক্ষা নিরীক্ষা। কত জিনিসপত্র যে নষ্ট করেছি সে সময় তার ইয়ত্তা নেই। ম্যাজিকের বই তখন এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকতো বইয়ের টেবিলে। তারপর ধীরে ধীরে বড় হলাম, ছোটবেলার নেশা হারিয়ে গেল ক্রমেই। ক্যারিয়ার নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম ক্রমশ। আজকাল তো ফুরসতি নেই রোজকার জীবনে। খবর নিয়ে সকাল হয় আমার, বাড়ি ফেরার ঠিক থাকে না কোনো। গত 26 তারিখ কাজ ছেড়ে ঠিক এমনই মাঝরাতে বাড়ি ফিরছি সবে। টেবিলে রাখা ঘড়িটা বলছে রাত তখন প্রায় 1টা। এত রাতে ভারী কিছু খেতে ইচ্ছে না করায় একটু স্যুপ বানিয়ে খাবো ঠিক করলাম। গরম স্যুপের বাড়িটা নিয়ে সবে টেবিলে বসেছি, এমন সময় সাধারণত ইমার্জেন্সি কিছু হলে রাত বিরেতে ফোন আসে, এমন তখন ছুটতে হয় আবার। সেরকম কিছুই কল্পনা করে ফোনটা হাতে তুলে দেখলাম স্ক্রিনে শুভ্রজিৎ। শুভ্র আমার স্কুল জীবনের বন্ধু, স্কুল কলেজ সব একসাথে। আমার ম্যাজিকের গল্প শোনার প্রথম শ্রোতা ছিল শুভ্র। বিনা ক্লান্তিতে বিনা বিরক্তি প্রকাশ করে আমার হাবি জাবি কাণ্ড কারখানার গল্প শুনে যেত একটানা। শুভ্র এখন মস্কোয়, ওখানেই এক রিসার্চ ইনস্টিটিউটের সঙ্গে যুক্ত। বহুদিন দেখা সাক্ষাৎ হয়নি কাজের চাপে, তবে খোঁজ খবর যা পাই তাতে বেশ ভালোই পসা জমিয়ে বসেছে অজানা দেশে। ফোন ধরতেই ওপার থেকে ভেসে এলো, হ্যালো, তাড়াতাড়ি একটু একটা জিনিস দেখানোর আছে। প্রথমে বেশ কিছুটা হকচকিয়ে গেলাম আমি, মানে ওই হঠাৎ করে আসার কথাটা শুনে। আসলে মস্কো তো আর মুম্বাই নয়। তো যাই হোক, তারপর নিজেকে শান্ত করে কারণ জিজ্ঞেস করতেই উত্তর এলো, আরে আয় না, তারপর বলছি, দেরি করিস না, আয়। বলেই আচমকা ফোনটা কেটে দিল শুভ্র। শুভ্র এমনিতে খুবই ধীর স্থির, এত উত্তেজিত হয়ে কথা বলতে আমি কোনোদিন আগে শুনিনি। তার উপরে কারণ না জানতে পারায় মনের এক কোণে জমাট বাঁধতে শুরু করলো বিভিন্ন প্রশ্ন। অগত্যা আর কি করার, প্রিয় বন্ধুর আবদার রাখতে তো হবেই। স্যুপটা খেয়েই শুরু হলো তোড়জোড়। বেশ কষ্টে চ্যানেল থেকে 10 দিনের ছুটি নিয়ে নিজের জায়গায় একজনকে বসিয়ে তৎকালে বিমানের টিকিট কেটে পাড়ি দিলাম উত্তরে। হিমালয়ের বরফ ঢাকা শৃঙ্গ পেরিয়ে
প্রায় 7 ঘন্টার যাত্রা শেষ করে শেরেমেতিয়েভ এয়ারপোর্টে যখন নামলাম, দেখি শুভ্র দাঁড়িয়ে আছে বেশ খানিকটা দূরে লাউঞ্জের এক কোনায়। প্রায় একই রকমই আছে, শুধু দাড়িটা বেড়েছে একটু। এখানে 10 মাস শীতকাল, তাই গায়ের রংটা খুলেছে খানিক। বহুদিন পর দেখা হয় আবেগতাড়িত হয়ে জড়িয়ে ধরলাম দুজনকে। নানা পুরনো বিষয়ে 2-4 কথা বলতে বলতে এসে উঠলাম শুভ্রর নতুন কেনা গাড়িতে। মস্কোর ঝকঝকে রাজপথ দিয়ে ঝড়ের গতিতে উড়ে চলল সাদা অডি। চলনে গমনে যেন রাজহাঁসের ভঙ্গি। মিনিট 45 লাগলো শুভ্রের ফ্ল্যাটে পৌঁছতে। আকাশচুম্বী এক টাওয়ারের 23 তলায় উঠলাম অত্যাধুনিক লিফটে চেপে। এতটা রাস্তা শুভ্র বাকি সমস্ত বিষয়ে কথা বললেও ঠিক কী কারণে এই আপৎকালীন তলব সেটা পরিষ্কার করেনি, এড়িয়ে গিয়েছে কেমন একটা যেন। তাই ভেতরে ভেতরে যে চাপা উৎসাহ ও প্রশ্নগুলো পাহাড় সমান আকৃতি ধারণ করছিল, তার ভার আর সহ্য করতে না পেরে ঘরের দরজা খুলে শুভ্র ডাইনিং হলের লাইট জ্বালাতেই এবার তারাটা দিয়ে ফেললাম খুবই শান্তভাবে। বস, আমি আসছি বলে ভেতরে চলে গেল শুভ্র। প্রায় মিনিট 10 সব চুপচাপ। বেশ সাজানো গোছানো ঘরটা, বাঙালিয়ানার ছাপ সারা ঘর জুড়েই। ডাইনিংয়ের এক পাশে মস্ত একখান শোকেস। শুভ্রর কাজের কিছু পুরস্কার সযত্নে সাজিয়ে রাখা সেখানে। ভাবলাম এদিক ওদিকটা একটু ঘুরে দেখি। এই ভেবে যেই সোফা ছেড়ে উঠতে যাব, তখনই দেখি হাতে একটা সাদা কাপড়ের ব্যাগ জাতীয় কিছু একটা নিয়ে আসছে শুভ্র। আমার পাশে সোফায় বসে সযত্নে তার ভেতর থেকে বের করলো একটা লালচে মেরুন রঙের ডায়েরি, বেশ বড়। সাধারণত আমরা যে ডায়েরি দেখে অভ্যস্ত তার চেয়ে। ডায়েরিটা আমার দিকে বাড়িয়ে শুভ্র বলল, নে এটা দেখ। এত দূর আমি এই ডায়েরি পড়তে এসেছি? মনে মনে এমন হাজারো প্রশ্ন তখন কিলবিল করছে। ঔৎসুক্যতাও যে একেবারেই ছিল না তাও নয়, তাই মুখে টু শব্দটি না করে হাত বাড়িয়ে শুভ্রর হাত থেকে নিলাম ডায়েরিখানা। ওপরের মলাট সাধারণ, তাতে কোনো বিশেষত্ব আমার চোখে পড়ল না। ঘুরিয়ে ফিরিয়ে কিছুক্ষণ দেখে ডায়েরিটা খোলার সিদ্ধান্ত নিই। ওপরের মলাট সরিয়ে প্রথম পাতায় চোখ রাখতেই আমি হতভম্ব। কথা বলার ভাষা বা শক্তি কোনোটিই যেন নেই আর আমার মধ্যে। আসলে নিজের চোখকেই যেন ঠিক বিশ্বাস করতে পারছিলাম না আমি তখন। লাল ডায়েরির প্রথম পাতায় লাল কালিতে লেখা, ড্যানিয়েল মোসাউন। তুই এই ডায়েরি কোথায় পেলি? ডায়েরিটা পাওয়া যথেষ্ট আশ্চর্যজনক, কারণ বর্তমান তারিখে জনৈক ড্যানিয়েল মোসাউন নিখোঁজ। মোসাউন একজন রাশিয়ান বিজ্ঞানী, তবে সারা দুনিয়ায় তার জনপ্রিয়তা তুঙ্গে। তার নিত্য নতুন অদ্ভুত সব পরীক্ষা নিরীক্ষা বারবার হেডলাইনে রাখে তাকে। তবে এই ক্ষেত্রে তার হেডলাইনে আসা হঠাৎ নিরুদ্দেশ হয়। আজ খুব সম্ভবত 15তম দিন তিনি নিরুদ্দেশ। এই কদিনে পুলিশ প্রশাসন নিজের সর্বস্ব উজাড় করে দিলেও খোঁজ মেলেনি তার। আমি নিজেই এডিট করেছি মোসাউনের খবর, বহুবার দেখানোও হয়েছে চ্যানেলে। বলবো সব বলবো। ডায়েরির শেষ পাতাটা খুলে একবার দেখ। শুভ্রর কথা মতো শেষ পাতা খুলতেই চোখ কপালে ওঠার জোগাড় আমার। শেষ পাতায় উপরের দিকে তারিখ লেখা 3/5/2023। আমি আবার প্রশ্ন করলাম, কিন্তু এটা কি করে সম্ভব? পুলিশ তো বলছে তিনি তার আগের দিন থেকেই নিখোঁজ। তাহলে অনেক কিছু আছে বস, দাঁড়া এইটা দেখ। বলে দ্বিতীয় পাতা খুলে একটা কোনায় ইশারা করে আমায়। নীল কালিতে সেখানে লেখা পার্ট 1। এখানে অদ্ভুত কি? এর দ্বিতীয় ভাগ পুলিশ খুঁজে পায়নি। মোসাউনের নিরুদ্দেশ হওয়ার কারণ জানতে তার বাড়ি, অফিস, ল্যাব সর্বত্র তল্লাশি চালায় পুলিশ। উত্তেজনা আর রহস্য যেন লাফিয়ে লাফিয়ে বাড়ছে এই রাতের আঁধার মাখা ঘরে। বাইরে তাপমাত্রা যথেষ্ট মনোরম, তাও কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে আমার। আমি পাল্টা প্রশ্ন করলাম, তাহলে এই প্রথম অংশটা কোথায় পায় পুলিশ? দেখলাম শুভ্র চোখ দুটো চকচক করে উঠল এবার। এটা পুলিশ পায়নি। সবকিছু
কেমন যেন গুলিয়ে যেতে বসলো আমার। আচ্ছা, তুই আমায় সহজ করে বলবি বিষয়টা কি? পুলিশ না পেলে তুই পেলি কোথায়? এক্স্যাক্টলি, আসল রহস্য এইখানেই। এই ডায়েরিটা মুসাওনের ঘরে কিংবা অফিসে বা লকারে ছিল না, তাই পুলিশ এটা পায়নি। এটা ছিল আমাদের রিসার্চ ইনস্টিটিউটে। তুই হয়তো জানিস, তোকে আমি বলেছিলাম উনি আমাদের অফিসে মাঝে মধ্যে আসতেন। হ্যাঁ হ্যাঁ, মনে আছে। হ্যাঁ, ডায়েরিটা ছিল আমাদের আর্কাইভ রুমে। একটা অন্য ফাইল খুঁজতে গিয়ে হঠাৎ করে আমার হাতে এলো। এবার ভেবে দেখ, এত গুরুত্বপূর্ণ একটা নথি উনি আমাদের আর্কাইভ রুমে কেন রেখে যাবেন, তাও আবার কাউকে কিছু না জানিয়ে। তার মানে কি উনি কার থেকে এটা লুকাতে চাইছিলেন? সব বুঝলাম, কিন্তু এই ডায়েরিতে এমন কি আছে যা উনি লুকিয়ে রাখতে চেয়েছিলেন? বলতে বলতেই আরও একটা পাতা উল্টালাম আমি। দে, হিয়ার ইজ ইট ম্যান। আসল রহস্য নিজের সামনে থেকে পর্দা তুলল এবার। আমি চোখ কচলে আরেকবার তাকালাম। না, ঠিকই দেখছি, সাদা পাতায় লাল কালিতে লেখা, ফাইনাল নোটস অফ পসিবিলিটি অফ ইমর্টালিটি। উত্তপ্ত লাভার উষ্ণতা প্রদান করছে মুসাওনের প্রতিটা শব্দ। উনি যে অমরত্ব নিয়ে গবেষণা করছিলেন তার আঁচ ছিল কম বেশি সকলের। এতে নতুনত্ব নেই। পৃথিবীর বহু বিজ্ঞানী আজকাল ব্যস্ত অমরত্ব নিয়ে। গবেষণা চলছে সর্বত্র, তবে সবই খুব প্রাথমিক পর্যায়ে এবং সফলতা বলতে সেরম কিছুই নেই। মুসাওন যে প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছিলেন এবং সেই নোটস আজ আমার হাতে, এটা কেমন যেন রূপকথা আমার কাছে। এতটুকু বুঝতে বাকি রইল না যে এটি মুসাওনের শেষ গবেষণা। অমরত্ব নিয়ে অল্প ধারণা আছে আমারও, কম বেশি হয়তো প্রায় সকলেরই আছে। আসলে মানুষের শারীরিক বার্ধক্যর গতি কমিয়ে আয়ু বৃদ্ধির প্রক্রিয়াই হলো অমরত্ব। মুসাওনের ডায়েরিটা এক লহমায় যেন ফিরিয়ে নিয়ে গেল আমায় শৈশবে। দিনের পর দিন তখন এভাবেই ম্যাজিক শো দেখে ফিরে এভাবেই ম্যাজিকের বই নিয়ে বসেছি কত রহস্য উদ্ধার করতে। এও তো এক প্রকার ম্যাজিকই। অসম্ভবকে সম্ভব করার গুপ্ত কৌশল একজন বন্দি করে গেছেন ঠিক নিরুদ্দেশ হওয়ার আগে। হয়তোবা এই কাগজেই কলমের কালিতে ছাপা আছে তার হঠাৎ হারিয়ে যাওয়ার রহস্য। শুভ্র জানায় পড়ে দেখেনি সে, তাই মনের উত্তেজনাকে নিয়ন্ত্রণ করে ডুব দিলাম মুসাওনের শব্দের সাগরে। কলমের মাধ্যমে বলা শুরু করলেন মুসাওন। আমরা সাধারণত অমরত্ব বলতে বুঝি এক অনন্ত অবিনশ্বর জীবন, যা বর্তমানে বিজ্ঞান প্রদান করতে অক্ষম। তবে বিজ্ঞান মানবজাতিকে নিকট ভবিষ্যতে নিশ্চয়ই প্রদান করতে চলেছে এক জৈবিক অমরত্ব। জৈবিক অমরত্ব অর্থাৎ বায়োলজিক্যাল ইমর্টালিটি। আসলে জৈবিক অমরত্ব হলো এমন এক বিশেষ ধরনের প্রক্রিয়া যার মাধ্যমে মানুষ তার সহজাত শারীরিক সীমাবদ্ধতাকে জয়লাভ করে নিজের আয়ুকে বর্ধিত করতে সক্ষম হবে। তবে এই জৈবিক অমরত্ব যে অপার্থিব কোনো বস্তু তা কিন্তু একেবারেই নয়। এই প্রকৃতিতেই দিব্যি বহুকাল ধরে উপস্থিত রয়েছে তার জীবন্ত উদাহরণ। বিলুপ্ত প্রায় কিছু ব্যাকটেরিয়া এবং ভূমধ্যসাগরীয় অঞ্চলের এক বিরল প্রজাতির জেলিফিশ টিউরোটপসিস ডোরনাই রূপে। ভূমধ্যসাগর অঞ্চলে গত কয়েক লক্ষ বছর ধরে বিচরণ এই জেলিফিশের। নথি ঘেঁটে দেখলে বোঝা যায় এরাই পৃথিবীর একমাত্র প্রাণী যারা নিজের জীবনকালে যৌন পূর্ণতা প্রাপ্তির ঠিক পর নিজেকে সম্পূর্ণরূপে এক যৌন অপূর্ণাঙ্গ ঔপনিবেশিক পর্যায়ে বা বিজ্ঞানের ভাষায় পলিপে রূপান্তরিত করতে পারে, অর্থাৎ ট্রান্সডিফারেন্সিয়েশন বা কোষ উন্নয়ন প্রক্রিয়ার মাধ্যমে ডিফারেন্সিয়েটেড অবস্থায় পরিবর্তন ঘটিয়ে নতুন কোষে রূপান্তর করে এই বিরল জেলিফিশ। এই অদ্ভুত ক্ষমতা তাদের জিনগত। এই প্রক্রিয়া অনির্দিষ্টকাল ধরে চলতে পারে, তাই টিউরোটপসিস ডোরানি জৈবিকভাবে অমর। পাতা উল্টানোর সময় চোখ গেল শুভ্রর দিকে।
কাঠ হয়ে বসে আছে একটা ঘোরের মধ্যে। অন্যদিকে মুসাউন বলে চললেন, বিজ্ঞানের কাছে মানুষের মৃত্যুর প্রধান 3টি কারণ হল বার্ধক্য, বিভিন্ন প্রকার রোগ ব্যাধি এবং শারীরিক বা মানসিক ট্রমা। আমার করা এক বিশেষ সমীক্ষায় আমি উল্লেখ করেছি যে শতকরা প্রায় 87% মৃত্যু সংঘটিত হয় উপরের 3টি কারণের জন্যই। আর এই 3 ক্ষেত্রেই সর্বপ্রধান ভূমিকা নিয়ে থাকে আমাদের কোষ ও কলা, অর্থাৎ জীবদেহ গঠনের সবচেয়ে ক্ষুদ্রতম বস্তুটি। আমাদের জীবনের সূচনা হয় জাইগোট নামক একটি কোষ থেকে। পরে সময়ের সাথে সাথে একজন পূর্ণবয়স্ক মানুষ নিজের শরীরে প্রায় 100 ট্রিলিয়ন কোষ বহন করে। এই প্রতিটি কোষেরই একটি নির্দিষ্ট জীবনচক্র থাকে। জন্মের পর থেকেই প্রতিটি কোষ শুরু করে নিজের কাজ, আর নিজের এই কার্যকালে সে বহুবার নিজেকে বিভাজিত করে চলে, যার জন্য দায়ী কোষ মধ্যস্থিত ক্রোমোজোমের অগ্রভাগে থাকা টেলোমেয়ার জাতীয় এক প্রকার এনজাইম। এটি স্টেম সেল এবং ক্যান্সার আক্রান্ত কোষগুলিতে টেলোমেয়ারকে পুনর্নির্মাণ করে চলে, যা তাদের অসীম সংখ্যক প্রতিলিপি তৈরি করতে দেয়, যা ওই কোষকে ধ্বংস করতে বাধা প্রদান করে। প্রতিবার কোষ যখন টেলোমেয়ারকে বিভাজিত করে তা একটু একটু করে ছোট হতে শুরু করে, এবং অবশেষে তা যখন জীর্ণ হয় তখন বিভাজনে অক্ষম হয়ে পড়ে এবং কোষটির মৃত্যু ঘটে। বয়স বাড়লে কোষ নষ্ট হওয়ার এই সংখ্যা ক্রমশ বাড়তে থাকে, ফলে প্রভাব পড়ে কলায়, যার প্রতিফলন ঘটে থাকে বিভিন্ন রোগ ও ট্রমার মধ্যে দিয়ে। আমার প্রাথমিক গবেষণা বলে সেক্ষেত্রে বিভিন্ন উপায়ে আসতে পারে মানুষের এই বিশেষ জৈবিক অমরত্ব। 1. আমাদের স্বাস্থ্যকর টিস্যুগুলিকে বাঁচাতে সোম্যাটিক কোষে টেলোমেয়ার ব্যবহার। 2. প্রতিটি কোষকে বার্ধক্য থেকে বাঁচাতে টেলোমেয়ারের প্রতিলিপি গঠন করা। 3. কোষ বিভাজনের সময় নিয়মিত অন্তরালে দেহে টেলোমেয়ার্সের অনুপাত বৃদ্ধি করা, যা মাইটোসিস প্রক্রিয়ায় ক্রোমোজোমকে সুরক্ষা প্রদান করবে এবং কোষকে মৃত্যুর হাত থেকে বাঁচাবে ও প্রসারিত করবে। 4. স্টেম সেলের সাহায্য নিয়ে অঙ্গ বৃদ্ধির ও প্রতিস্থাপনের প্রক্রিয়া সম্পন্ন করা। কিন্তু প্রশ্ন হল, যে টেলোমেয়ার ক্যান্সার কোষে অনিয়ন্ত্রিত বিভাজন করে থাকে তা কিভাবে জৈবিক অমরত্বের কারণ হতে পারে? এই সংশয় দূর করে আমার প্রায় 17 মাস ধরে বিভিন্ন প্রাণীকোষ পর্যবেক্ষণ, যেখানে আমি লক্ষ্য করি মাইটোসিস প্রক্রিয়ায় যখন একটি প্রধান মাতৃকোষ থেকে 2টি অপত্য কোষ তৈরি হয় তখন তা সাধারণত নিজের জীবনকালে এগিয়ে চলে ওই মাতৃকোষের দেখানো পথেই। কিন্তু কিছু ক্ষেত্রে বিভিন্ন কারণবশত সেই যোগাযোগ ধীরে ধীরে কমে গেলে ওই অপত্য কোষ অস্বাভাবিক আচরণ করতে শুরু করে, যার মূল কারণ হিসেবে থাকে টেলোমিয়ারের অস্বাভাবিক বৃদ্ধি। কিন্তু বাকি যেসব ক্ষেত্রে ওই যোগাযোগ নিজের ভারসাম্য রক্ষা করতে সক্ষম হয় বা রক্ষা করে চলে কোষগুলির মধ্যে কোনোভাবে, তাহলে অপত্য কোষ কখনোই অস্বাভাবিক আচরণ করবে না। ফলে ওই টেলোমিয়ারই পরোক্ষভাবে কোষকে সুরক্ষা প্রদান করবে। তখন আমার মনে হয় এই প্রক্রিয়াকে যদি কৃত্রিমভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হয় তাহলে এই পরিবেশে এমন অনেক জৈব যৌগ বর্তমান যা প্রাণীদেহের বিভিন্ন কাজে লেগে থাকে। তাই প্রকৃতি থেকে শুরু করলাম আমার খোঁজ। অগণিত বই, পুরাতন রিসার্চ পেপার, সায়েন্স আর্টিকেল পড়ে চললাম যন্ত্রের মতন। আমায় তখন যেন এক নেশায় পেয়েছে। শরীর চাইলেও মন থামতে রাজি নয় আর। আমার এক পরিচিত জীববিজ্ঞানী টিম কাইনের বিভিন্ন রিসার্চ পেপারে লক্ষ্য করলাম এক বিশেষ ধরনের জৈব রাসায়নিকের নাম উল্লেখ করা হয়েছে বারবার। বলা হয়েছে এই জৈব রাসায়নিক প্রোটিনের সাথে বিক্রিয়া করতে সক্ষম। তবে এই জৈব রাসায়নিক কৃত্রিমভাবে তৈরি যথেষ্ট ব্যয়বহুল। যেহেতু আমার এই বিশেষ পরীক্ষা একেবারেই নিজস্ব এবং গুপ্ত, তাই খরচ বাঁধ সাধল এবার। তাই বিকল্প পন্থা অবলম্বন করি আমি।
ইন্টারনেটের সাহায্য নিয়ে প্রকৃতির বুকে খোঁজ শুরু করি ওই বিশেষ জৈব রাসায়নিকের। জানতে পারি সমুদ্রতলে কয়েক ধরনের অর্কিড এবং দক্ষিণ পূর্ব এশিয়ার কিছু দ্বীপে এক ছোট লালচে ফুলের গর্ভাশয়ে পাওয়া যায় এই জৈব রাসায়নিক। ফুলটির নাম যদিও পাওয়া যায় না কোথাও, বিভিন্ন স্থানে ভিন্ন ধরনের নামে পরিচিত এই লাল ফুলটি ভারত মহাসাগরের পূর্ব প্রান্তে প্রায় রিমোট অঞ্চলে কিছু আগ্নেয় দ্বীপে থাকায় সমস্যা তৈরি হলো যাতায়াতের। আগেই বলেছি, যেহেতু সবার অলক্ষ্যে আমার এই কাজ, তাই যে কারোর কাছে সাহায্যও চাইতে পারলাম না। একদা জাকার্তায় একটি সম্মেলনে যখন যাই, ওখানকার এক স্থানীয় চিকিৎসকের সঙ্গে আলাপ হয়েছিল আমার। তাও তার সাহায্য চেয়ে মেইল পাঠালাম আমি। প্রত্যাশা মতোই দুদিনের মাথায় উত্তর হ্যাঁ আসায় শুরু হলো আমার যাত্রা। জাকার্তা থেকে প্রায় 1200 কিলোমিটার উত্তর পূর্ব দিকে একটা আগ্নেয় দ্বীপে পৌঁছলাম আমরা একটা ছোট ভাড়া করা লঞ্চ জাতীয় ভেসেলে করে। এখানে সারা বছর প্রায় 24 ঘন্টাই বৃষ্টি হয়, যেহেতু এটি একটি নিরক্ষীয় অঞ্চল। বৃষ্টি অরণ্য, তাই অতিরিক্ত ঘন, চারিদিক চূড়ান্ত নিস্তব্ধ। মাঝে মাঝে অজানা পাখির ডাক ভেসে আসছে দূর থেকে। হিংস্র জানোয়ার এখানে তেমন নেই, তাই বাড়তি সুরক্ষার প্রয়োজন হয়নি আমাদের। দিনের বেলাতেও কিছু জায়গা আবছা অন্ধকারে ঢাকা। প্রায় মিনিট 25 পায়ে হেঁটে আমরা গিয়ে দাঁড়ালাম একটা ছোট হ্রদ জাতীয় জলাশয়ের ধারে। জলে ভেজা মাটিতে লতানো গাছে এদিক ওদিক দেখা যাচ্ছে লালচে ফুলগুলো। ফুল বলা বোধহয় একটু ভুল হচ্ছে, আসলে ছবিতে বা বর্ণনায় যেমন শুনেছি আদতে ঠিক তেমন নয়। চারিত্রিক ও গঠনগত দিক থেকে ফুল হলেও দেখতে খানিকটা ছোট অর্কিডের মতন। সমস্ত ফুলটির ব্যাস খুব বেশি হলে 3 মিলিমিটার। সে কারণেই দূর থেকে নজরে পড়া মুশকিল। রংটা খানিকটা রক্তাভ লাল, কালচে নয়, পুরোপুরি লাল, ঠিক বিশুদ্ধ রক্ত যেমন হয়। আমি তাই এই অদ্ভুত ফুলের নাম রাখলাম ব্লাড অর্কিড। প্রায় ডজনখানেক ব্লাড অর্কিড সযত্নে ব্যাগে পুরে ফেরার পথ ধরলাম আমরা। বাড়ি ফিরে আমার নিজস্ব পরীক্ষাগারে শুরু হলো নিরীক্ষণ। মাইক্রোস্কোপের তলায় ফুলের গর্ভাশয় থেকে খুব সন্তর্পণে সংগ্রহ করলাম বহুকাঙ্ক্ষিত জৈব রাসায়নিক। আগেই টিম বলেছিল এই রাসায়নিক প্রোটিনের সাথে বিক্রিয়ায় সক্ষম, আর কোষকে সূক্ষ্ম রাখতে যে প্রোটিনের প্রয়োজন অনস্বীকার্য তা বলার অপেক্ষা রাখে না। আর এই বিক্রিয়ায় প্রোটিন ভেঙে যে অ্যামিনো অ্যাসিডের ক্রম তৈরি করে তা আমার অজানা নয়। তাই উৎসুক মনে দেখতে ইচ্ছে হলো এই ফুল নিঃসৃত রাসায়নিক ও কোষ মধ্যস্থিত প্রোটিনের বিক্রিয়ায় কোষের ওপর কোনো বিশেষ প্রভাব ফেলে কি না। কারণ কাইনের রিসার্চ বারবার বলেছে এই ধরনের জৈব রাসায়নিক নিউক্লিয়াসকে সুরক্ষা দিতে সক্ষম। এক মুহূর্ত থামলাম আমি, আর চোখে দেখলাম শুভ্রর মুখেও এক চাপা উত্তেজনা, বিন্দু বিন্দু ঘাম। বেশ অনুভব করতে পারছিলাম ওর মনের অবস্থা। বেশি কিছু না ভেবে তাই আবার মুখ গুজলাম ডায়েরিতে। মোসাউন শুরু করলেন আবার। কাইনের তথ্যে ভরসা রেখে শুরু হলো আমার জীবনের সবচেয়ে কঠিন গবেষণা। আমার প্রত্যাশা মতোই বিক্রিয়া থেকে উৎপন্ন হলো মৃদু এক বিশেষ ধরনের অ্যামিনো অ্যাসিডের ক্রম। প্রথম ধাপে সফলতা পেয়ে আগ্রহ দ্বিগুণ হয়ে গেল আমার। এক মুহূর্ত বিলম্ব না করে সিদ্ধান্ত নিলাম জীবদেহে পরীক্ষামূলক প্রয়োগ করব এই ক্রম। তবে পরীক্ষার ক্ষেত্রে কোন প্রাণী আদর্শ হবে তা নির্ণয় করার মধ্যেই লুকিয়ে আছে সফলতা। খরগোশ না গিনিপিগ, এই দোটানায় বেশ কয়েকদিন ভুগেছি আমি। আকারে তুলনামূলক ছোট এবং মানুষের সাথে কোষের গঠন সাদৃশ্য আছে এই দুটি প্রাণীরই। শেষমেশ অনেক ভেবে সিদ্ধান্ত নিলাম খরগোশকেই বেছে নেব আমার পরীক্ষার জন্য। যেমন ভাবা তেমন কাজ। নিয়ে আসি এক পূর্ণবয়স্ক খরগোশ। খরগোশটির স্বাস্থ্য পরীক্ষা করে পরদিন সকালে আশ্বস্ত হওয়ার পর তাকে রাখলাম একটা কাচের ছোট বাক্সের মধ্যে। তার থাকার জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করা হয়েছে সেখানে।
ঘণ্টাখানেক পর খরগোশটি একটু ধাতস্থ হতেই সন্তর্পণে তার দেহে ইনজেক্ট করলাম ওই জৈব রাসায়নিক। আপাতত আমার কাজ শেষ, এবার শুধুই অপেক্ষার নিরন্তর পর্যবেক্ষণ। কতদিনের এই অপেক্ষা তা আমি জানি না। নিরবিচ্ছিন্নভাবে 24 ঘন্টা ধরে চলল বহু প্রতীক্ষিত অপেক্ষা। দিন যায়, রাত পেরোয়, ল্যাবের এক কোনায় পড়ে থাকি আমি। নাওয়া খাওয়া ভুলে সারাক্ষণ চেয়ে আছি যন্ত্রপাতির দিকে। প্রায় 41 দিন পর এক সকালে অদ্ভুত এক পরিবর্তন লক্ষ্য করলাম খরগোশের মধ্যে। আর 5 দিনের থেকে আজ একটু বেশি শান্ত। না, শান্ত না, আসলে নিস্তেজ। নড়াচড়া খুব কম। গতকাল রাতের খাবারও খায়নি। তড়িঘড়ি কাঁচের বাক্স থেকে বের করে শুরু করলাম আমার পর্যবেক্ষণ। প্রায় ঘণ্টাখানেক বিভিন্ন যন্ত্রের সাহায্যে একাধিকবার একই জিনিস বারবার দেখে খানিক বাচ্চার মতোই লাফিয়ে উঠলাম আমি। অতিরিক্ত উৎসাহে হাত লেগে পাশে রাখা একটি কাঁচের টেস্ট টিউব ভেঙে চৌচির হলো মাটিতে, যদিও তাতে আমার কিছু যায় আসে না। আজ এক বৃহত্তর সমুদ্রে সুবিশাল জলরাশির খোঁজ পেয়েছি আমি। খুবই সামান্য, তবে পেয়েছি। মূলত 3টি পরিবর্তন ধরা পড়ে আমার পর্যবেক্ষণকারী বিভিন্ন যন্ত্রে। 1. ব্লাড অর্কিডের জৈব রাসায়নিক ও কোষ মধ্যস্থিত বিভিন্ন প্রোটিন বিক্রিয়া করে যে মৃদু এনজাইম তৈরি করছে খরগোশের দেহে, তা তৈরি করছে এক বিশেষ জাতীয় বন্ধন, রাইবোজম। অর্থাৎ যেখানে কোষ নিজের প্রোটিন সংশ্লেষ করে থাকে, সেখানে এক অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করলাম আমি। এই এনজাইম পরিবর্তন ঘটাচ্ছে সাইটোপ্লাজমের ঘনত্বে, যা বহুগুণ বৃদ্ধি করছে মাতৃকোষ ও অপত্য কোষের যোগাযোগ। ফলে তুলনামূলক অধিক সজীব থাকছে কোষগুলি, যার প্রভাব পড়ছে কোষের কাজে। 2. মাইটোসিস প্রক্রিয়ায় অপত্য কোষ সৃষ্টির ক্ষেত্রে যে পরিমাণ রাইবোনিউক্লিয় প্রোটিন পরিত্যাগ করছে মাতৃকোষ, তার এক অদ্ভুত ভারসাম্য রক্ষা করতে সাহায্য করছে এই বিশেষ এনজাইম, যা আমার অভিজ্ঞতা বলে কোষ উন্নয়ন প্রক্রিয়ার এক প্রাথমিক ধাপ হতে পারে। যে প্রক্রিয়া টিউরিটপসিস ডোরনায় পলেপ অবস্থায় অনন্তকাল চালিয়ে যায়। এবং 3 নম্বর হল, নির্দিষ্ট সময় অন্তর বেশিরভাগ কোষেই তৈরি হচ্ছে টেলোমিয়ারের নির্দিষ্ট সংখ্যক প্রতিলিপি, যা বৃদ্ধি করছে তার অনুপাত। আমি জানি খুবই প্রাথমিক পর্যায়ে এই সাফল্য এসেছে ঠিকই, কিন্তু আসল আরও বৃহৎ পরীক্ষা যে এখান থেকেই শুরু, সেটা বুঝতে পারছিলাম আমি। কারণ এবার আমায় লক্ষ্য রাখতে হবে এই পরিবর্তনগুলি খরগোশের দেহে কত সময় স্থায়ী হয়, কোনো ব্যতিক্রম ঘটে কি না, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই পরিবর্তন কতটা মানিয়ে নিতে সক্ষম হয় খরগোশের দেহ। যত দীর্ঘদিন তা স্থায়ী হবে বা যত সহজে প্রাণীদেহ মানিয়ে নিতে পারবে এই নতুনত্ব, তত দ্রুত মানুষ একটু একটু করে নাগাল পাবে জৈবিক অমরত্বের। সুতরাং নিজের যাবতীয় আবেগ উৎসাহকে নিয়ন্ত্রণ করে নতুন করে আবার শুরু করলাম প্রতীক্ষা। শেষ পাতা উল্টে স্বাভাবিকভাবেই হতভম্ব হলাম আমি এবং শুভ্র। এর আগে আর একটাও শব্দ লেখা নেই মুসাওনের। শুধু নিখোঁজ হওয়ার ঠিক পরের দিনের তারিখ লেখা ডায়েরির শেষ পাতার উপরে। বাকিটা একেবারে সাদা। শুভ্র আর আমি দুজনেই একাধিক প্রশ্ন মনের মধ্যে চেপে চোখ তুলে চাইলাম পরস্পরের দিকে। কারোর মুখে একটাও কথা নেই, শুধু একটাই ভাবনা হয়তো উভয়ের মস্তিষ্কে কিলবিল করছে। তাহলে এত ব্যতিক্রমী একটি গবেষণার ভবিষ্যৎ কি হলো? এটি যখন মুসাওনের প্রথম ভাগের ডায়েরি, তবে দ্বিতীয় খণ্ডটি এখন কোথায়? আচ্ছা, তার গুপ্ত ল্যাবের ঠিকানা কেন পেল না পুলিশ এখনো? তাহলে মুসাওনের নিরুদ্দেশ কি এই অদ্ভুত গবেষণার ইতি টেনে দিল মাঝপথেই?
নিস্তব্ধ ঘরে তখন শুধুই 4টি কৌতূহলী চোখ আর লাল ডায়েরির একটা শেষ সাদা পাতা। গলা শুকিয়ে এসেছে একেবারে, তাই টেবিলে থাকা কাঁচের গ্লাস থেকে একটু জল খেলাম আমি। শুভ্র গালে হাত দিয়ে এক মনে ভাবছে কিছু একটা। ধরপড়িয়ে উঠে বসলাম আমি। দেয়াল ঘড়িতে তখন সকাল 6:30। শীতের সকাল, তাই অল্প অল্প আলো ফুটেছে বাইরে। ঘুম ঘুম চোখে ফোনটা চোখের সামনে এনে দেখি স্ক্রিনে নীলচে হরফে লেখা শুভ্রজিৎ। শুনছিলে সৌরভ চক্রবর্তীর কলমে স্বপ্ন হলেও সত্যি। গল্প পাঠে ছিলাম আমি প্রীতম, শুভ্র অভিক ঘোষাল, মিস্টার মুসৌন অভিজিৎ, পোস্টার পাবলিসিটি ডিজাইন করেছে অভিক, গল্পের সহপরিচালনা এবং ভিডিওটা শুট করছে সায়ন্তিকা, স্টোরি মার্জিংয়ে ছিল ঝিনুক চ্যাটার্জি, আবহ সম্পাদনা, সমগ্র পরিকল্পনা এবং পরিচালনায় ছিলাম আমি প্রীতম। তা কেমন লাগলো আজকের গল্প ডেফিনেটলি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। তোমাদের প্রতিটা কমেন্ট আমরা পড়ি এবং রিপ্লাই করি। আর ভালো লাগলে লাইক করতে পারো, যারা গল্প শোনে তাদের মধ্যে শেয়ার করতে পারো। যদি আজকের গল্প তোমার ভালো লাগে তাহলে ডেফিনেটলি এই গল্পটাও ডেফিনেটলি ভালো লাগবে। এটাও ছিল তন্ত্রনির্ভর একটা গল্প, প্রেম, সাসপেন্স সমস্ত মিলিয়ে একটা দারুণ সুন্দর অ্যাডভেঞ্চারাস গল্প ইদায়া। তো ডেফিনেটলি দেখা হচ্ছে এখানে। টাটা।